তো এইখানেই উল্টো দিকে আছে মুন্ডমালিনী তলা তারাপীঠের। সেই মুন্ডমালিনী তলায় কথিত আছে, লোকশ্রুতি আছে, জনশ্রুতি আছে যে মা মুন্ডমালিনী তলায় মুন্ড খুলে রেখে তিনি স্নান করেন। স্নান করে কোথায় যান এই প্রশ্নের কিন্তু সঠিক জবাব কারো কাছে ছিল না। সেই জবাব খুঁজতে খুঁজতে আমি এপারে চলে আসি এবং এপারে এসে দেখি এই মন্দিরে এখানকার লোকেদের জনশ্রুতি নয়, এখানে একদিনে সব তারাপীঠের যত পাণ্ডা পুরোহিত সেবায়িত, তারাপীঠে কিন্তু কোনো সংস্কার হয় না, যত দীক্ষা সংস্কার সব এইখানেই হয়। একদিনে দীক্ষা সংস্কার এখানে হয়। তারাপীঠের সকল পাণ্ডা সেবায়িত পুরোহিতের এইখানে দীক্ষা সংস্কার হয়ে থাকে। তার কারণ প্রাণবিন্দুটি, প্রাণবায়ুটি এইখান থেকে নিঃসৃত হয়। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি তারাপীঠের কাছে উদয়পুরে। তো এই উদয়পুরেই আছে খুব প্রাচীন একটি কালী মন্দির, দক্ষিণা কালী মন্দির। তো আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আজকে তান্ত্রিক মতে একটি সংস্কারের কাজ রয়েছেন। সাধক ব্রহ্মানন্দ সরস্বতী আজকে উনি এখানে এসেছেন, এই মন্দিরের সংস্কারের কাজ চলছে। তো আজকে আমি এই পুরো বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর কিছু আধ্যাত্মিক আলোচনা আমি সাধক ব্রহ্মানন্দ সরস্বতীর সাথে করেছি, সেই আলোচনাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদি এবারের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। তারাপীঠের অদূরে উদয়পুর গ্রামের ভিতরে এই হচ্ছে প্রাচীন দক্ষিণা কালী মন্দির। মা এখানে শিলারূপে বিরাজমান। তারাপীঠে তারা মায়ের মন্দিরের প্রতিদিন বিপুল জনসমাগম হলেও এখানে কিন্তু সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। একদম শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দিরের অবস্থান, সাধনার প্রকৃত আদর্শ স্থান। তন্ত্রসাধক ব্রহ্মানন্দ সরস্বতীর কথায় তারাপীঠে মুন্ডমালিনী তলায় তারকা নদের পাশে মা মুন্ডমালা খুলে স্নান করার পরে উদয়পুরের এই কালী মন্দিরে এসে স্থিত হন। এই উদয়পুর কালী মন্দিরে তন্ত্রসাধক ব্রহ্মানন্দ সরস্বতীর সাথে আমার প্রথম দেখা হলো। বলাই বাহুল্য তিনি একজন উচ্চ মার্গের তন্ত্রসাধক। পূর্বাশ্রমে তার নাম ছিল প্রফেসর অশোক ভট্টাচার্য। ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষ ব্রহ্মলীন পঞ্চানন ভট্টাচার্য ছিলেন একজন রাজপণ্ডিত এবং তন্ত্রসাধক। সেই পরম্পরা আজও চলে আসছে। তন্ত্রসাধক ব্রহ্মানন্দ সরস্বতীর কথায় তন্ত্র মানুষের জন্য কল্যাণকর একটা বিজ্ঞান। মনসুবা মোড় থেকে তারাপীঠের দিকে অগ্রসর হতে থাকলে দেখতে পাবেন দ্বিতীয় দ্বারের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে বাঁ দিকে উদয়পুর গ্রামের দিকে। দূরত্ব প্রায় 1.5-2 কিলোমিটার হবে। গ্রামের ভিতরে ঢোকার পরে দেখতে পাবেন একটা মনসা মন্দির। সেই মনসা মন্দিরের কাছেই সামান্য হাঁটলে লক্ষ্য করবেন উদয়পুর গ্রাম আলো করে দাঁড়িয়ে আছে প্রাচীন দক্ষিণা কালী মন্দির। মহারাজ কালী মন্দিরে পৌঁছে কাল বিলম্ব না করে বসে গেলেন তার নির্দিষ্ট তন্ত্রক্রিয়া করতে। আমি নীরব দর্শকের মতন সবকিছু প্রত্যক্ষ করতে লাগলাম। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ ব্যানার্জি, সেবাই উদয়পুর দক্ষিণা কালী মাতা, আমি সেবাই। আচ্ছা, এইখানে যে বিশেষ রূপে মাকে দেখতে পাচ্ছি, একটুখানি বলুন তো এরকম কেন? এরকম হওয়ার কারণ হচ্ছে এই যে আপনি যে বেদিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই বেদিটা কার্তিক মাসের অমাবস্যার সময়, মানে দীপান্বিতা অমাবস্যার সময় মৃন্ময়ী মূর্তি তৈরি হয়। এবং মৃন্ময়ী মূর্তি তৈরি করে পূজাপাঠ, বিশেষ পূজাপাঠ হয়। এবং তারাপীঠের যত সেবাইত আছে তখন তারপরের দিনকে এসে এখানে তাদের বার্ষিক বলিদান আছে, বলিদান কর্ম করে তারপর পুজো পাঠ করে তারপর তারাপীঠে গিয়ে তারা পুজো করে। আচ্ছা, বার্ষিক বলিদান বলতে কি বলি হয়? ছাড় বলি হয়। আচ্ছা, কতগুলো ছাগ বলি হয়? মোটামুটি 500-র উপর। 500-র উপরে পাঠা বলি হয়। এবং মৃন্ময়ী মূর্তির রূপটা হচ্ছে ওই যে ওইটা। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসন।
আচ্ছা, এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন আর এই মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে বলুন। হচ্ছে তারাপীঠের অনেক আদি মন্দির, যেটা মানে অ্যাকচুয়াল আমরাও জানি না যে কে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল, এটা বলা সম্ভব না। মানে কয়েকশো বছরের প্রাচীন। হ্যাঁ, কয়েকশো বছরের প্রাচীন মন্দির। আর এটা হচ্ছে পঞ্চমন্দির আসন এবং এটা শিলামূর্তি। আচ্ছা, শিলামূর্তি। আচ্ছা, এই পঞ্চমন্দির আসন কে প্রতিষ্ঠা করেছিলেন জানা যায়? না, প্রাচীন কাল থেকেই পঞ্চমন্দির আসন হিসাবে এটাকে প্রভাবিত হতে আমরা দেখেছি, এবং এরা এদের পূর্বপুরুষাক্রমে এইগুলোকে লক্ষ্য করে এসছে এবং সেটাই মতো সেবা করে যাচ্ছে। আসলে তারাপীঠ এই ক্ষেত্রটির প্রাচীনত্ব সম্পর্কে সবারই অজানা বা জানা যেটুকু আছে সেটা হচ্ছে তারাপীঠ কোনো সতীপীঠ নয়, এটা একটি সিদ্ধপীঠ, সাধন সিদ্ধপীঠ। এবং সাধন সিদ্ধপীঠ এটা মা তারার নির্দেশক্রমে বশিষ্ঠ ঋষি কামাখ্যা থেকে উনি সাধনা করতে গিয়ে সেখানে মায়ের দ্বারাই তিনি পুরোপুরি ওখান থেকে বিতাড়িত হন, এবং পরবর্তীতে মায়েরই দৈব নির্দেশে যে যা রাঢ়বঙ্গে, সেই রাঢ়বঙ্গে গিয়ে তুই চীনাচারে সাধনা কর। তো সেই চীনাচার আমাদের ভারতবর্ষে ছিল না, এটা ছিল চীনে বুদ্ধদেবের যে প্রবর্তিত ধর্ম, হিন্দুজান মতের যে ধর্ম, সেই ধর্ম পরবর্তীতে তন্ত্রে, গভীর তন্ত্রে, বজ্রযান, গুহ্য সমাজ ইত্যাদি তন্ত্রের যে ধারা, সেই ধারাক্রমে এই তন্ত্র বর্তমান আধুনিক তন্ত্রের যে উদ্গম হয়েছে, সেই মতো এখানে তারাপীঠের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বশিষ্ঠ দেবের আবিষ্কৃত শিলাখণ্ড, সেটি এখন তারা মন্দিরে মায়ের মাতৃরূপে, শিবকে সন্ধান রূপে যে মূর্তি আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি, বর্তমানে তো মূর্তি বন্ধ হয়ে গেছে দর্শন, শিলামূর্তির দর্শন। তো সেই মূর্তি দর্শনের সঙ্গে সঙ্গে এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিও মাহাত্ম্যে পরিপূর্ণ হয়ে গেছে। এই মাহাত্ম্যময় ক্ষেত্রটি এটা একটা জিওমেট্রিক ডাইমেনশন, যা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আছে, বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলো থার্ড ডাইমেনশন, অর্থাৎ তৃতীয় ডাইমেনশনের মধ্যে পড়ে। তো সেই রকম এটিও একটি ডাইমেনশন, যেখানে এটি একটি লাইভ স্পট, এটা ভূমির ওপরে একটা জীবন্ত ক্ষেত্র। একটা জীবিত মানুষের যেমন পঞ্চপ্রাণ, পঞ্চবায়ু ইত্যাদি আছে, এই ক্ষেত্রেরও পঞ্চপ্রাণ, অর্থাৎ প্রাণ, ব্যান, উদান, অপান, সমান, এই সব বায়ুই আছে। এবং এই জীবন্ত ক্ষেত্রের মধ্যে প্রাণবায়ুটি এখানে। তো এইখানেই উল্টো দিকে আছে মুন্ডমালিনী তলা তারাপীঠের। সেই মুন্ডমালিনী তলায় কথিত আছে, লোকশ্রুতি আছে, জনশ্রুতি আছে যে মা মুন্ডমালিনী তলায় মুন্ড খুলে রেখে তিনি স্নান করেন। স্নান করে কোথায় যান, এই প্রশ্নের কিন্তু সঠিক জবাব কারো কাছে ছিল না। সেই জবাব খুঁজতে খুঁজতে আমি এপারে চলে আসি এবং এপারে এসে দেখি এই মন্দিরে এখানকার লোকেদের জনশ্রুতি নয়, এখানে একদিনে সব তারাপীঠের যত পাণ্ডা, পুরোহিত, সেবায়িত, তারাপীঠে কিন্তু কোনো সংস্কার হয় না, যত দীক্ষা সংস্কার সব এইখানেই হয়। একদিনে দীক্ষা সংস্কার এখানে হয়। তারাপীঠের সকল পাণ্ডা, সেবায়িত, পুরোহিতের এইখানে দীক্ষা সংস্কার হয়ে থাকে। তার কারণ প্রাণবিন্দুটি, প্রাণবায়ুটি এইখান থেকে নিঃসৃত হয়, এবং সেই কারণে জায়গাটি এত মহিমময়। এবং আমিও এখানে আমার শিষ্যদের যথারীতি এখানকার সেবায়িত যারা আছেন, স্বপনদা, বিশ্বজিৎ বাবা, এদের অনুমতিক্রমে আমিও আমার শিষ্যদের এখানেই দীক্ষা সংস্কার, প্রধান দীক্ষাটা এখানেই দিয়ে থাকি, মন্ত্র দীক্ষা এখানেই দিয়ে থাকি। এই কারণেই এই জায়গাটি এত সমৃদ্ধ এবং এত মাহাত্ম্য। সবাই তারাপীঠ মন্দির করে, কিন্তু আমার যেটা মনে হয় বা অনেক সাধকের মনে হয় যে এই তারাপীঠ মন্দিরে কিছু নেই। তারাপীঠ মন্দিরে তারা যিনি আছেন তিনি দশম মহাবিদ্যা লক্ষ্মীরূপা। তারাপীঠে যে মূর্তি আছে তার পুজো হয় কবে? বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবারে কার পুজো হয় জানি? লক্ষ্মীর পুজো হয়। দশম মহাবিদ্যা লক্ষ্মীর পুজো। এবং তারাপীঠের যে বাৎসরিক মহাপুজো সেটা কবে হয়? কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। তো তিনি দশম মহাবিদ্যা লক্ষ্মীরূপা। এবং এই যে এখানে যে তারাপীঠের যে প্রাণকেন্দ্র, প্রাণবিন্দু, সেটা রয়েছে এইখানে উদয়পুর কালীবাড়িতে। যেহেতু কালী আমাদের 10 মহাবিদ্যার, অধ্যাত্মবিদ্যার প্রথম সোপান, প্রথম শুরুটাই হচ্ছে কালী দিয়ে,
তাই সেই কালী বিদ্যা, এবং আমাদের এই ক্ষেত্র হচ্ছে কালী ক্ষেত্র। তারা ক্ষেত্র বলে কিছু নেই, কিছু ছিল না। তারা এসছেন চীন থেকে, চীনাচার থেকে সেই বিদ্যা এসছে। এই চীনাচারের বিদ্যা এখানে তারাপীঠের মধ্যে যেটুকু আছে সেটুকু বশিষ্ঠদেব প্রবর্তিত। বশিষ্ঠদেব বুদ্ধদেবের কাছে রহস্য পূজা চীনাচার পদ্ধতি শিখে এসে তারাকে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং দেবীকে তিনি পূর্ণ মাহাত্ম্যে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দেবীর প্রাণবায়ুটি এখান থেকে নিঃসৃত বলে সবাই এখানে দীক্ষা নেয় এবং দীক্ষাটা সব একসঙ্গে হয়। সেটা দক্ষিণা কালী পুজোর দিন। দক্ষিণা কালী পুজোর দিন বাৎসরিক মহাপূজায় সবার দীক্ষা হয়। তারাপীঠ সেদিন ফাঁকা থাকে এবং তারাপীঠের যত সেবায়িত পুরোহিত পাণ্ডার সবাই এখানে সমবেত হয়। প্রচুর পাঁঠা বলি হয়, প্রচুর এখানে উৎসব আনন্দ অনেক কিছু হয়। তো এইখানকার মাহাত্ম্য এইটাই, এটা বিস্তৃতভাবে আরও পরে বলা যাবে। আচ্ছা মহারাজ, আপনি যে বললেন যে মুন্ড মালিনী তলায় বা মুন্ড মালা খুলে কোথায় যান, তো সেই রহস্যভেদ আপনি করেছেন যে এখানেই তাহলে মা আছে। হ্যাঁ, মা দিবাভাগে এখানেই বিশ্রাম করেন। মায়ের তো মা তো শক্তি রূপা, আর বিজ্ঞান বলছে শক্তি ইজ ইউনিটারি, শক্তি এক এবং অদ্বিতীয়। তা বিভিন্ন ট্রান্সফরমেশন হতে পারে, বিভিন্ন রূপান্তর হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মায়ের রূপ একটি, তিনি অনন্ত শক্তিরূপা, একক শক্তিরূপা, এবং সেই শক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কার্য উপলক্ষে তিনি বিভিন্ন রূপ নিয়েছেন। এই কালী, তারা, ভুবনেশ্বরী, ষোড়শী, ভৈরবী, এসব যে মূর্তি, এসব মূর্তি বিভিন্ন গ্রহকে সবসময় নিয়ন্ত্রণ করার জন্য। তো মহারাজ, এই যে কথা প্রসঙ্গে আপনি দুটো কথা বললেন, তো আপনাকে আমি প্রশ্ন করব প্রথমেই, সেটা হচ্ছে যে বজ্রযান যেটা বললেন, তন্ত্র সাধনার মধ্যে বজ্রযান, তারপর রহস্য পুজোর কথা আমরা পাই, তা এই দুটো জিনিস একটু খোলাসা করেন। হ্যাঁ, বলছি, ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন অবতারে আমাদের এই হিন্দু ধর্মের প্রচারই করে গেছেন। তো তার মধ্যে সর্বশেষ এবং কলিযুগের যে কলিযুগের ধর্ম শ্রুতি স্মৃতি পুরাণেন প্রীতি পূজা যুগোত্তরায় কেবল আগমুক্ত বিধি না কুটিজাত পূজা কলিযুগে। কোলাবলী নির্ণয় তন্ত্রের এই যে নির্দেশ এবং শাস্ত্র নির্দেশ সেটা হচ্ছে কেবলমাত্র তন্ত্রমতেই কলিযুগে পুজো হবে। শ্রুতি অর্থাৎ বেদ, সত্যযুগে বেদ ছিল। স্মৃতি অর্থাৎ স্মৃতিশাস্ত্র, যেটা দ্বাপর যুগে, ত্রেতা যুগে গেছে, এবং তারপরে পুরাণ অর্থাৎ পৌরাণিক যুগে দ্বাপর যুগে পুরাণ ছিল। হ্যাঁ, এবার বলুন রহস্য পূজা আর বজ্রযান এই বিষয়টা একটুখানি। রহস্য পূজা এবং বজ্রযান তন্ত্রের যে পুজো, তন্ত্রের যে মূল পুজো, সেটাকে আমরা রহস্য পূজা বলে থাকি। এই রহস্য পূজায় সাধারণত চীনাচার পদ্ধতিতেই ফলো করা হয়। চীনাচার পদ্ধতিতেই রহস্য পূজায় বিভিন্ন রকম চক্র ইত্যাদি বিষয় থাকে, যেগুলো তার গুপ্ত, গোপন, সাধারণের কাছে প্রকাশ হয়। কিন্তু তন্ত্রের চক্রের পূজন অনেকেই জানেন, অনেকেই বোঝেন। তো এই যে পূজার পদ্ধতি, এই পদ্ধতি এসছে চীন থেকে। বুদ্ধদেব নিঃসৃত। বুদ্ধদেব আমরা জানি যে বিষ্ণুর নবম অবতার হিসেবে তিনি যে ধর্ম প্রচার করেছিলেন অনেকেই জানে। ত্রিপিটকের, বিনয় পিটক, সূত্রপিটক, অভিধর্ম পিটকের পরে উনি চলে যান চীন দেশে, তিব্বতের রাজার আমন্ত্রণে তিনি তিব্বতে বসবাস করতে থাকেন। এখনও তিব্বতের দালাই লামা এবং তারা প্রভৃতি, তারা বৌদ্ধ ধর্মের এই ধারক বাহক হিসাবে কাজ করে চলেছেন। হীনযান এবং মহাযান, এই দুটো ছিল প্রধান ধারা। এই প্রধান ধারা থেকে বিভক্ত হয়ে হীনযান মত এবং মহাযান মতের মধ্যে যখন বিরোধ সৃষ্টি হয় বুদ্ধদেবের পরবর্তীকালের যারা অনুসারী ছিলেন তাদের মধ্যে, তখন এই বজ্রযানপন্থী, বজ্রযান অর্থাৎ বজ্র হচ্ছে বিশেষ শক্তি সম্পন্ন একটি অস্ত্র, যে অস্ত্র ইন্দ্রের হাতে থাকত। পরবর্তীকালে এটা তন্ত্রের একটি ব্যবহৃত অস্ত্র রূপে আমরা চিহ্নিত করি, এবং তারার হাতে এই তারা এবং সবুজ তারা, নীল তারা ইত্যাদি বিভিন্ন রকম তারার আমরা বৌদ্ধ ধর্মে উল্লিখিত, বজ্রযান তন্ত্রে বা বৌদ্ধ সমাজতন্ত্রে ইত্যাদিতে উল্লিখিত। তো সেই তারার হাতেও বজ্র এই ধারাটা ছিল, এবং এই বজ্রযানই বৌদ্ধ ধর্মের একটি ধারা। সেটা হচ্ছে সম্পূর্ণভাবে শরীরকে কাজে লাগিয়ে, যেটা তন্ত্রের মূল কথা, তন্নেন ত্রায়তে ইতি তন্ত্রম তনুম ত্রায়তে ইতি তন্ত্রম। শরীরকে কাজে লাগিয়ে শরীরের ঊর্ধ্বে গমন,
শরীরের ঊর্ধ্বে আত্মাকে নিয়ে আসা, আত্মার দ্বারা এই পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধান। আত্মিক শক্তিতে কেউ যদি সমৃদ্ধ হয় তাহলে তার কাছে অন্য কোনো শক্তির কোনো মূল্যই নেই। নো মানি পাওয়ার, নো ম্যান পাওয়ার, নো মাসল পাওয়ার, দি ওনলি স্পিরিচুয়াল পাওয়ার। আমাদের যে ক্ষেত্রে এই স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ করতে বৌদ্ধ ধর্মের বজ্রযান পদ্ধতি এটা একটা বিশেষ ভূমিকা নিয়েছে এবং বিশেষ ভূমিকায় মহিমান্বিত হয়েছে। তো আমরা বিশদভাবে তো এখানে বলতে পারবো না, তার কারণ এই তন্ত্রের অনেকটাই গোপনীয় এবং এটা শুধুমাত্র পরম্পরাগতভাবে শিষ্য থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। পরিবার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, স্বপন চট্টোপাধ্যায়, এরা সবাই আছেন, অজিত চট্টোপাধ্যায়, তারাই হচ্ছেন পুরোহিত, সেবাইতে এখানে। তো এইখানকার এই বিশেষত্ব এইটাই যে আমি যেটা পেয়েছি, মায়ের প্রাণবায়ুটা, মা ওখান থেকে এসে এখানে দিবাভাগে বিশ্রাম করেন। ওখানে এত দাও 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 দাও, মা কত দেবেন, মা মানে সম্পূর্ণভাবে বিরক্ত হয়ে যাওয়ার আগে এখানে এসে বিশ্রামটা নেন। তিনি সকালবেলায় এসে মুন্ডমালিনীর তলায় মুন্ডমালা খুলে রেখে তিনি চলে আসেন এপারে এসে এখানে বিশ্রাম গ্রহণ করেন দিবাভাগে। আর সন্ধ্যাকালে তিনি শ্মশানচারিণী, কালিকায় বিদ্মহে শ্মশান বাসন্য ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ, তিনি শ্মশানে ঘুরে বেড়ান। আর দুপুরবেলা তিনি চলে আসেন, দুপুরবেলা এখানে একবার যান মন্দিরে, বাবা খাবার ভোগ হয়েছে কিনা সেটা দর্শন করতে, আবার এসে এখানে বিশ্রামরত থাকেন। সন্ধ্যাবেলায় তিনি আবার মুন্ডমালা পরে শ্মশানে বিচরণ করেন। এটা আমার ধারণা বা আমার অল্প কল্পিত ব্যাপার, কিন্তু ঘটনা যেটা হচ্ছে এটাই বাস্তব যে আমি এখানে প্রাণের ছোঁয়া পেয়েছি। তারাপীঠে যে প্রাণের ছোঁয়া আমি পাই না, সেই প্রাণের ছোঁয়া আমি এখানে পেয়েছি। আচ্ছা মহারাজ, এই যে আপনি বলছেন যে ব্যাপারটা আপনি বললেন এতক্ষণ, কথা হচ্ছে যে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে গভীর রাত্রে তারামা নাকি তারাপীঠ মহাশ্মশানে নীল আলো রূপে বিরাজ করে। একদম তিনি তো শক্তি। আমি তো এই এপিসোডের শুরুতেই আপনাকে বললাম তিনি মহাশক্তির আমরা ধরতে পারি না, আমরা ছুঁতে পারি না, তাকে তো দর্শন করা তো দূরের কথা, চর্মচক্ষে দর্শন করা যায় না। দিব্য চক্ষে একবার অর্জুন দর্শন করেছিলেন, দু একজন হয়তো দর্শন করতে পারেন দিব্য চক্ষে, কিন্তু সেই যে চর্মচক্ষে একদম নীল বিজুলি শিখা, অর্থাৎ নীল আলোর যে কয়লার যে নীল আগুনটা তৈরি হয়, ঠিক সেই রকম তার প্রাকৃত মূর্তি। তার আকার নেই, তার প্রকার নেই, তার অবয়ব নেই, তিনি শূন্যরূপা ব্রহ্মশক্তি। হ্যাঁ, আপনি কখনো দেখেছেন? আমি কি করে দেখব, আমি সাধারণ মানব। বামদেব, শঙ্কর বাবা এরা হয়তো কিছুটা উপলব্ধি করে গেছেন, কিন্তু আমি সাধারণভাবে মাকে মানে এই জগতে আমার হৃদয়ে উপলব্ধি করতে পারি, এটাই আমার বিরাট প্রাপ্য। এবং আমি যেটুকু পাই এটা বিরাট প্রাপ্য যে আমি তন্ত্র একটা ওয়েলফেয়ার সায়েন্স, একটা সমাজ কল্যাণকর বিজ্ঞান, সেই বিজ্ঞানের দ্বারা আমি সকলের কাছে এই তন্ত্রটা ছড়িয়ে দিতে চাইছি এবং তন্ত্রবিদ্যাটাকে জনপ্রিয় করতে চাইছি এবং মানুষের কল্যাণ করতে চাইছি। মানুষের কল্যাণ হচ্ছে, আমি প্রতিনিয়ত উপলব্ধি করছি এবং রেজাল্ট পাচ্ছি। আমার এই যে শিষ্যরা যারা আছে তারা প্রত্যেকেই ফল লাভ করছে, আর সেই কারণেই আমি এটাই বিশ্বাসী এবং বিশ্বাসী হয়ে আমার কর্মটুকু করি। তাকে দর্শন চর্মচক্ষে সম্ভব নয়। হাজার হাজার মেগাওয়াটের কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা, সে অনন্ত কোটি শক্তির অধীশ্বরী যিনি, তাকে কি সাধারণভাবে কেউ দেখতে পায় গো? দেখতে গেলে তাকে হৃদয়ে উপলব্ধি করতে হবে। হৃদয় উপলব্ধিটাই আমার আছে, এর বেশি আমি বলতে পারবো না, এর বেশি প্রাপ্য বা আমার চাহিদাও কিছু নেই, প্রত্যাশাও কিছু নেই। আমি যা পেয়ে গেছি, যা চেয়ে গেছি এই মনুষ্য জীবনে, এটুকুই আমার কাছে যথেষ্ট। এগুলো আমি আচ্ছা, আপনাকে এবার জিজ্ঞেস করি, এই যে তন্ত্র সাধনা এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য এই যে এনারা আজকে সংস্কার সমাজ কল্যাণ, মূল উদ্দেশ্য মানব কল্যাণ, মূল উদ্দেশ্য হিউম্যান ওয়েলফেয়ার। মানুষের জীবনের যে আদি ভৌতিক বা আদি দৈবিক যে সমস্যাগুলো, যেগুলো স্পিরিচুয়াল প্রবলেম, আধ্যাত্মিকতার থেকে, আধ্যাত্মিকতার নৈবর্তিকতা থেকে, অর্থাৎ নেগেটিভিটি থেকে উদ্ভূত। মানুষ তো জানে না, বোঝে না যে পর্দার পেছনে একটা জগৎ আছে, সেখানে কি ঘটছে। তো সেই জগতের যে প্রভাব,
গ্রহ নক্ষত্রের যে মানুষের জীবনে প্রভাব, সেই প্রভাবকে দূরীকরণ করতে তন্ত্র অব্যর্থ, এবং তন্ত্রের যে প্রয়োগ, সেই প্রয়োগ অব্যর্থ। আচ্ছা, সেটা তো আপনি একটা কথা বললেন, কিন্তু ঈশ্বর প্রাপ্তি কি তন্ত্রের লক্ষ্য নয়? ঈশ্বর প্রাপ্তি, এটা একটা বিশাল বড় কথা বলেছেন। প্রত্যেকেই যে যা সাধনা করছে সেই ঈশ্বরকেই পেতে চায়, সেই ব্রহ্মশক্তিকেই লাভ করতে চায়। সবারই লক্ষ্য, সাধনার লক্ষ্য হচ্ছে সেই ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বরকে কজন বোঝে, কজন জানে? আমিও জানি না, আমিও চিনি না, আপনিও চেনেন না। চিনতে গেলে যে উপলব্ধির জগৎ, সেই উপলব্ধির জগৎ আছে সাধনার থেকে। আর সাধনায় যখন সিদ্ধি লাভ হয়, তখন সে আর এই জগতের লোক থাকে না, সে তার চাহিদা প্রত্যাশা সব শেষ হয়ে যায়। আচ্ছা, এই যে ধরুন তন্ত্র সাধনা করছেন, কিন্তু ষড়রিপু জয় হয়নি, তাহলে কি তার হবে? কেন হবে না? ষড়রিপু তো তারই সৃষ্টি। ষড়রিপু এই সংসারকে বৃদ্ধি করার জন্য। এই সংসার, আজকে সংসার কার? কৌলদের। আমরা কি কৌলতন্ত্রে বা কৌল মার্গে অভিষিক্ত। কৌল মার্গ মানে হচ্ছে কুল, শিব এবং শক্তির যে কুল বা পরিবার, বংশ। সেই বংশ রক্ষাই হচ্ছে কৌল ধর্মের প্রধান উজ্জীবক। তো এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো সব তো তারই সৃষ্টি। এগুলো নিয়েই তো এই জগৎকে, এই জগতের সৃষ্টিটাকে রক্ষা করতে হবে। জগতের সৃষ্টি হবে কি করে? না হলে কাম ছাড়া জগতের সৃষ্টি হতে পারে? জগতের মানুষের বৃদ্ধি হতে পারে? হবে না। তো সেই কারণেই এগুলোকেও, এটা তো একটা কামের তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, কিন্তু সে যদি বিষয় বাসনা ভোগে লিপ্ত হয়ে যায়, তাহলে কি তার হবে কিছু? তার হবে না। তো স্বাভাবিক ব্যাপার, যে যেমন কর্ম করবে তেমন ফল লাভ করবে। সব কিছুই করো, সব কিছুই করে যাও, কিন্তু তার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে, একটা লক্ষণ রেখা থাকবে। সেই লক্ষণ রেখা অতিক্রম করলে তাকে কর্মফল ভোগ করতে হবে। যেমন সীতা লক্ষণ রেখা, তিনি মা জননী হয়েও, নিজে শক্তিময় হয়েও তিনি লক্ষণ রেখা লঙ্ঘন করেছিলেন। সেই কারণে তাকে ভোগ করতে হয়েছিল, ফল ভোগ করতে হয়েছিল। অবশ্যই সবাইকেই ফল ভোগ করতে হবে। তারা তাদের অবতার জীবনে দেখিয়ে গেছেন যে তারাও কিছু ঊর্ধ্বে নন। তাহলে আমরা কোন ছাড়? আচ্ছা মহারাজ, আজকে তো আপনি এই মন্দিরে সংস্কারের কাজ হবে, তো আপনার 3 জন শিষ্য দেখতে পাচ্ছি এখানে বসে আছেন। তো এখানে উপাচারও সব সাজানো হয়ে গেছে। তো একটুখানি বলুন যে আজকের কাজটা কি আছে এবং কার সংস্কার আপনি দেবেন? সংস্কার হবে, অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন স্বার্থাভিষিক্ত হয়ে আছেন, ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার আজকে ইনি পূর্ণাভিষিক্ত হবেন। এর নাম অনিমেষ মণ্ডল। এর বাড়ি হচ্ছে ক্যানিং থেকে আসছেন। এ হচ্ছে পূর্ণাভিষিক্ত হয়ে গেছে, কিন্তু কিছু মন্ত্র এর প্রয়োজন বা কিছু কারণ, আমাদের এই তন্ত্র জগতে, তন্ত্র রহস্যে এরকম অনেক ব্যাপার আছে যেগুলো শুধু প্রয়োগ করলে নয়, তার কিছু প্রতিরক্ষাও প্রয়োজন আছে, প্রোটেকশন। এই প্রোটেক্টিভ মেজারের জন্য এ আজকে এসেছে। এর একটা প্রোটেক্টিভ মেজার প্রয়োজন। এ হচ্ছে শক্তি দীক্ষা, প্রথম শক্তি দীক্ষা নিচ্ছে, এর ইনিশিয়েশন হচ্ছে।